এমপি কচি পেয়ারা খাইবার আয়ান ধরা খাইছে। এই তরকারি বেচতে বেচতে এখন এই ছোট দোকান করছে। এই ছোট এইভাবে এই কাজটা কিভাবে করলো? বাড়ি থেকে বাইরে ওই লোকটা গেটের সামনে, মেয়েটা গেটের সামনে বাড়িছে। সম্পর্ক এখন হয়েছে, বৈধভাবে হয়েছে। আমার মেয়ে হচ্ছে সাবলীকা হয়েছে। আমার বউকে নিয়ে আপনি কোন একটা জায়গায় গিয়েছেন, সেটার জন্য আপনি ক্ষমা প্রার্থী কেন হবেন? আগের তে লোকটা খুব ভালো, খুব ভালো মানুষ, এবং তার কোনো সাজা হইতো না, দল থেকেও বসে করা হইতো না, তার এমপি পদ যেমনে আছে এমনি থাকতো। গাজী নজরুল অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে দিনের পর দিন রিসোর্টে যায়, হোটেলে যায়। মামুনুল সাহেবরা দিনের পর দিন বড় স্ত্রী, ছোট স্ত্রী, 3 নাম্বার স্ত্রী, 4 নাম্বার স্ত্রী এসব নিয়ে মেতে ওঠে। সেই সাথে আমির হামজা যে কি করছে। আসসালামু আলাইকুম দর্শক, সাতক্ষীরা 4 আসনের ইউপি সদস্য গাজী নজরুল ইসলামের অল্প বয়সী একটি মেয়ের সাথে অনৈতিক কাজের ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিও জেরেই সারা দেশে সমালোচনা ঝড় উঠেছে। ইউপি সদস্য গাজী নজরুল ইসলামের আরো কুকর্ম ফাঁস হয়েছে, যা জানলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এমপি কচি পেয়ারা খাইবার আয়ান ধরা খাইছে। কচি না কে কারে কাজী মিয়া বিবি রাজি, বুইরার কচি রাজি, কাজী কি করবো? খাইলে কচি আম খামু, কচি পেয়ারা লোভ দিছে। এমপির খাতায় তোর মারে বহায়া দিমু, এই জন্য ছেড়ি পাইতা দিছে। মেয়ে যদি ভালো হইতো ছেলেটা ধরছে, এই চল তুমি বুইরা বেটা মারে ধরবাকে। মেয়ে তো খারাপ। আতিকের মা, শরীফের মা, আতিকের বউ সব জানে এই ঘরের মধ্যে ঘটনা ঘটছে। এই ঘরের মধ্যে এমপি আয়া ছেড়িরে লইয়া গে তো আইতো এই ঘরে এমপি, জানেন কেন? আমরা কইনি যার জি তার জামাই, পাড়াপড়শি কামাই। এখন তো পাড়াপড়শি কামাইতেছে, বুঝছেন? ওকে ভালো লাগছে। খাইলে কচি আম খামু, কচি পেয়ারা, বুঝছেন? পাকা পেয়ারা খাইলে তো পয়সা যাইবো, খাইলে কচি পেয়ারা খাইবার আইছে এমপি, বুঝছেন? এমপি কচি পেয়ারা খাইবার আয়ান ধরা খাইছে। দাদা লাগে হয় না তো, লোক দিছে বাড়ি দিমু, গাড়ি দিমু, টাকা দিমু, পয়সা দিমু, ধন দিমু, দৌলত দিমু। এমপির খাতায় তোর মারে বহায়া দিমু, এই জন্য ছেড়ি পাইতা দিছে। মেয়ে যদি ভালো হইতো ছেলেটা ধরছে, এই চল তুমি বুঝা বেটা মারে ধরবাকে। মেয়ে তো খারাপ, এই জন্যে ধরছে। মেয়ে রাজি, কইছে না কে কারে কাজী মিয়া বিবি রাজি, বুইরার কচি রাজি, কাজী কি করবো? কাজী লাগবো না তো। আপনারা মাইকে উলাই দিলে কি হবে, বুঝছেন? 1 নম্বরে এই ঘরে ঘটনা ঘটছে, এই ঘরে ঘটছে। হ্যাঁ, এই ঘরটা, ওই পাশটা ওই ঘরটা তো না, তালা লাগা। হ্যাঁ, এগুলোকে ক্যাচার হয়েছে। হ্যাঁ, বাড়িয়ালি লগে ক্যাচার হয়েছে। তরকারি বেচতো বেনের মধ্যে, এই তরকারি বেচতে বেচতে এখন এই ছোট দোকান করছে। এই ছোট দোকান কইরা এখন এত বড় হয়েছে। আর কেমনে বড় হয়েছে এটা তো আমরা জানি না। এখন শুনতেছি এমপির লগে এরকম আর মাইয়ের লগে এম সম্পর্ক হয়েছে। এখানে আইতো গাড়ি লয়া আইতো, গাড়ির মধ্যে জামাই বউ সব মিললে বয়া দয়া যাইতো, এগুলা দেখতো পুরো পরিবার। হ্যাঁ, বেশ এইটাই দেই। এখন কিছুদিন 2 দিন পরে শুনতেছি এই ঘটনাটা। এই ঘরে ভাড়া আসিল, এই ঘর দিয়ে ভাড়া হয়ে আবার কোনানে ঘর নিছে, ওইখানে গেছে, ওইখান দিয়া আবার শুনতাছি এই ঘটনাটা। আবার 16 তারিখে বলে একটা বিয়ে হয়েছে বিদেশের পুলার লগে। বিদেশের পুলা। হ্যাঁ, আমরা এখানে মানুষ থেকে শুনতাছি মানে যে মাসুম সাহেবের মেয়ের সাথে আর একটা বিয়ে হয়েছে। ওর পরে ওই বিয়ে হয়ে ওর পরে এমপির লগে হয়েছে। এটা আপনি কি মানে এখানে আপনি এলাকা ভিত্তিক কথা শুনছেন? এই এলাকার শুনছি আমরা। মানে আপনাদের কাছে পর্যন্ত প্রমাণ নাই? না, আমরা মনে শুনছি 16 তারিখে বলে একটা বিয়ে হয়েছে। মুরব্বী মানুষ হয়ে এইভাবে এই কাজটা কিভাবে করলো? বাড়ি থেকে বাইরে ওই লোকটা গেটের সামনে, মেয়েটা গেটের সামনে বাড়িছে, বাইরে গাড়িতে উঠলো। কয়েকদিন দেখছি গাড়িতে যাইতে। ওই লোকটা কি বুঝে না যে এই মেয়েটার লোক আমি কেন সম্পর্ক করি? মেয়েটা যদি খারাপ হইতে পারে, লোকটা তো কইতে পারতো যে হ্যাঁ তোমার মেয়ের আমি আরো ভালো টাকা পয়সা খরচা করে আমি বিয়ে দিয়ে দুম। যদি স্কুলে নিয়ে যায় আর ওই মেয়েটার বাটাটা গাড়িটা লই এনে দাঁড়াইছে, পেরাই আইতো গাড়িটা নিয়ে। ওই বাড়ি থেকে বাইরে ওই লোকটা গেটের সামনে, মেয়েটা গেটের সামনে বাড়িছে, বাইরে গাড়িতে উঠলো। কয়েকদিন দেখছি গাড়িতে যাইতে। আরেকদিন আমরা এই জায়গায় দাঁড়াইছি, স্কুলে যাইতেছি, বেটাটা কি করলো, এই দোকান থেকে নিয়ে মেয়েটার আইসক্রিম দিল হাতে।
ওই যে কোন আইসক্রিম দিল হাতে, হ্যাঁ ওই লোক আসতো তো, এখানে আসতো তো, এখানে গাড়ি নিয়েছে, এখান থেকে আইসক্রিম নিয়ে ওই দোকানে হ্যাঁ দিছে ছিল। কিন্তু ওই মেয়েটা যে গেছে, মেয়েটার মাকে একবারও বুঝে নেই, একটা কি বেটা আচ্ছা মেয়ে বুঝে নেই, মাইনা মেয়ে অবুঝ, কিন্তু ওই লোকটা কি বুঝে নেই যে এই মেয়েটার লোক আমি কেন সম্পর্ক করি। মেয়েটা যদি খারাপ হইতে পারে, লোকটা তো কইতে পারতো যে হ্যাঁ তোমার মেয়ের আমি আরো ভালো টাকা পয়সা খরচা করে আমি বিয়ে দিয়ে দুম, কিন্তু আমি তো এটা সম্ভব না। যদি মেয়েটা ওর প্রতি আকর্ষণ থাকতো, ওই লোকটা কি বলতে পারতো না কথা? ওই লোকটা মুরব্বী মানুষ হয়ে এইভাবে এই কাজটা কিভাবে করলো? ওই লোকটার বিচার হওয়া উচিত ছিল সবচেয়ে। আত্মীয় বাসা কোনটা জানে, এই লাইনে ভাড়া থাকতো, আর এই যে এই রুমে থাকতো, এরা আত্মীয় না। মানে ওই যে মাসুমও শুনছি সত্যিকারই আত্মীয় না। ওই ড্রাইভারের সাথে মাসুমের সাথে মানে ছিল, ড্রাইভারে নিয়ে ওই লোকের দিছে, পরে জানছে যে এটা ভালো লাগে। ওই হিসাবে মাসুদ জামাত করে, তখন শুনছে যে এই লোকটা জামাত করে, তখন মাসুমের সাথে ওর সাথে সম্পর্ক গড়াই গেছে, ভালো হয়েছে। এই যে 1 মাস না 2 মাস হয়েছে এখান থেকে যায় এই স্বপ্ননগরের ওইদিকে রুম ভাড়া লয়ে দিছে, কিন্তু ফ্ল্যাট লইছে নাকি আমরা জানি না। এটা আমরা এখন শুনতেছি, জানি যে ওই যে স্বপ্ননগরের ওই সাইডে আলীনগর আছে, ওইখানে নাকি ওরা 50,000 টাকা ভাড়া, ওইখানে ভাড়া গেছে। সেদিনও মাসুম আমরা জিজ্ঞেস করছে, আন্টি আপনাদের এদিকে কি রুম খালি আছে? ওই কেন তুমি না বড় লোকে লাগা গেছো? কোনো ওইদিকে ভালো লাগে না, ওইদিকে থাইকা শান্তির পাই না, মানে নীরব এলাকা ভালো লাগে না লেগে। কারণ আমি কেছি না, এখানে তো খালি নাই। কিন্তু এটা বলছে মাসুমি, এখানে বসে ঘটছে নাকি ওইখানে বসে ঘটছে জানি না, কিন্তু হয়তো ওই এখানে হয়তো আলোচনারা বুঝতে পারছে, হয়তো বুঝতে পারে ওইখানে চলে গেছে, ওই লোকটা ওইখানে সরাই নিছে। তাহলে মাসুম তো ওইখানে যার কথা না, এই দোকানে বসে আলু বেচতো। লাস্টে এই যে এই 1 বছর হয়নি এই দোকান বেচছে, 1 বছর হয়নি, এই যে বুড়া বুড়ির পরে মনে হয় এই দোকানটা নিচ্ছে, এই দোকানটা হাইফাই করছে। কিন্তু আগে এই যে এই বাসাতে মেয়েটারে রাখছে, 3টা মেয়ে ছেলের ওর। ও বলছে আমরা একটা বিয়ের কাম আনছি, পরে বলছে তোমার মেয়েটা সুন্দর আছে, বিয়ের সাথে দিবা? আন্টি দোয়া করে না, আমার অনেক চেষ্টা আছে যে আমি মেয়েটারে ডাক্তারি পড়ামু, আমার যদি আল্লাহ তৌফিক দেয় আমি চেষ্টা করবো আমার মেয়েটারে ডাক্তারি পড়ার লাগে। এটাও বলছে ওই অনেক মেয়ের পছন্দ ছিল, মেয়ের ইচ্ছা ছিল, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করি। সম্পর্ক এখন হয়েছে, বৈধভাবে হয়েছে। আমার মেয়ে হচ্ছে সাবলীকা হয়েছে, আমার মেয়ের ইচ্ছার ভিতরে আমরা এই কাজটা করছি। এখন আমার কথা যে কেন এটা অসামাজিক ভাবে কেন এটা ছড়ানো হয়েছে, তাদের কঠিন বিচার চাই আমি। হ্যাঁ, আমরা উভয় পক্ষে উপস্থিত থেকে সামাজিক ভাবে বিয়ে দিয়েছি। মেয়ের পছন্দ ছিল, মেয়ের ইচ্ছা ছিল, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করি। উনি তো ওনার আপন খালু, আত্মীয়, আমাদের আত্মীয়, আপন রক্ত। এটা হচ্ছে দুর্নীতির 17। হ্যাঁ, বিয়ের হচ্ছে সবকিছু কমপ্লিট হয়েছে, এখানে বিয়ে হচ্ছে সামনাগর পরিচয় দেয়, তাহলে এটা তো আসলে সামাজিকভাবে, আইনিভাবে, ধর্মীয়ভাবে স্বীকৃত একটা সম্পর্ক। তো বউকে নিয়ে আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন, সেটার জন্য আপনি ক্ষমা প্রার্থী কেন হবেন? সেটা আপনি গর্বের সাথে বলবেন যে আমি আমার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি। এটা যদি হোটেলের রুম হয়ে থাকে, এটা আসলে আমার বোধগম্য হওয়া সম্ভব না, কারণ এই ধরনের হোটেল রুমে তো আমরা আসলে কখনো ভিজিট করি না। আমরা যখন পরিবারের সাথে ঘুরতে যাই, আমরা চেষ্টা করি একটু ভালো আপগ্রেডেড লেভেলের রুমে থাকার। সো এবং যেই নারীটার সাথে আছেন তাকেও মনে হলো যে সে সামাজিকভাবে আসলে খুবই হতদরিদ্র কোনো পরিবারেরই হবে। এবং যেই বায়োডাটাটা আমরা দেখেছি যে উনি কোনো একটা জায়গায় রেফার করেছেন কাজের জন্য, সেখানেও তার শিক্ষাগত যোগ্যতা দেখে মনে হয়েছে যে আসলে কেউ হয়তো খুব বিপদগ্রস্ত হয়ে ওনার কাছে সাহায্য চেতে এসেছিলেন, এবং সেই সাহায্যটা হয়তো মানবিক জায়গা থেকে না করে তারা সেখানে একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে বলে আমি ধারণা করছি। এখন এগুলো সব কিছুই ধারণা, বাস্তবতা নয়। আমি মনে করি যে আসলে একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত। আমাদের এখন তো জামাত আমাদের সরকারেরই একটা অংশ, তো সরকারি উদ্যোগেই আসলে এরকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত বলে মনে করি। আমি তো আসলে অ্যাজ আ পার্সন খুবই লিবারেল, ওপেন মাইন্ডেড একটা পার্সন, এবং আমি আমাদের বাংলাদেশের যে লিগাল স্ট্রাকচার ফ্রেমওয়ার্কটা আছে সেটাকে রেসপেক্ট করি। তবে যেহেতু আমাদের জামায়াতের নিজস্ব পছন্দ শরিয়া আইন কায়েম করা, সেক্ষেত্রে শরিয়া আইনের যেই শাস্তিগুলো আছে, আপনি যেরকম বললেন যে পাথর নিক্ষেপ করা কিংবা আরো কি দৌড়া কি বলে না, তো এই যে রাইট সো এই যে যদি অপরাধী হয় সেক্ষেত্রে, যদি তিনি অপরাধী হন সেই ক্ষেত্রে, তো এটা তো তাদের নিজস্ব চয়েস। তো সেই ক্ষেত্রে তারা যদি শরিয়া আইন চায়, তাহলে তো এটাকে তাদের নিজেদেরই আসলে দলীয়ভাবে বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। কেউ যদি কাউকে নিজের ওয়াইফ বলে পরিচয় দেয়, তাহলে এটা তো আসলে সামাজিকভাবে, আইনিভাবে, ধর্মীয়ভাবে স্বীকৃত একটা সম্পর্ক। তো বউকে নিয়ে আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন, সেটার জন্য আপনি ক্ষমা প্রার্থী কেন হবেন? সেটা আপনি গর্বের সাথে বলবেন যে আমি আমার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি। এবং উনি একজন এমপি, উনি কিন্তু সাধারণ মানুষ না। হ্যাঁ, এবং বাংলাদেশের একটা বৃহৎ শক্তিশালী দল জামায়াতে ইসলামী, সেখানে উনি একটা ভালো পদে আছেন। তো তার জন্য তো আসলে কোনো আইনি পদক্ষেপ নেওয়া বা নিজের সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া কঠিন কিছু না।
সেখানে তিনি একেবারেই যদি আসলে বেআইনি বা অসামাজিক কোনো কার্যকলাপ না করে থাকতেন, তাহলে তো আসলে ক্যামেরার সামনে এইভাবে ক্ষমাপ্রার্থী হওয়ার কোনো যৌক্তিকতাই ছিল না। তবে তারপরও যদি কেউ ফোর্স করে বা কোনোভাবে তাকে কোনো অনিশ্চিত কোনো অবস্থায় ফেলার আসলে কুচক্রান্ত করে থাকে, সেটারও আমি মনে করি জামায়াতে ইসলামের উচিত দায়িত্ব নিয়ে ইনভেস্টিগেট করে জনগণের সামনে সেটা ভালোভাবে পরিষ্কার করা। আর উনি যদি ওনার নিজের ওয়াইফ বলেও থাকে, সেক্ষেত্রেও আমি বলবো যে আসলে একজন কিশোরী মেয়েকে আইনিভাবে বিয়ে করা যায় না, এবং সেটা বাল্যবিবাহ, এবং সেটা আইনের দৃষ্টিতে হচ্ছে রেপ হিসেবে গ্রহণযোগ্য হয়। তো সেই ক্ষেত্রেও আসলে ওনার একটা দায়িত্ব থাকে যে ওনার বয়স হয়তো 60 আপ হবে, 60-70 আপ, এই বয়সে এসে আসলে বাল্যবিবাহকে সমাজে ছড়িয়ে দেওয়াটা কতখানি সমীচীন, সেটাও একজন এমপির জন্য আসলে কতটা ঠিক, আমার মনে হয় এটা একটা প্রশ্ন থেকে যায়। দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি হাজব্যান্ড ওয়াইফ নাও হয়, তাদেরও কিন্তু ফ্রিডম অফ চয়েস আছে, তারা যে কোনো অবস্থায় আসলে মিলিত হতে পারে। সেখানে কিন্তু আসলে পুলিশ বা সমাজ কারোই আসলে কোনো কিছু বলার কোনো অধিকার নেই। বাট যেই জায়গাটায় সমস্যা, সেটা হচ্ছে মেয়েটা প্রাপ্তবয়স্ক না, দ্যাটস দ্য প্রবলেম। হ্যাঁ, তিনি যে কাজটা করছেন, তিনি একটা কম বয়সী কিশোরী মেয়ে, যার মনস্তাত্ত্বিক জায়গাটা কিন্তু আসলে খুব ফ্রাজাইল। আমরা আমাদের নিজেদের ছেলে মেয়ে, আমাদের ছোট ভাই বোন, তাদের ক্ষেত্রে আমরা এই টিনেজ লাইফটাতে কিন্তু সবসময় একটু বেশি মাইন্ডফুল থাকি, তাদের উপর সবসময় চোখে চোখে রাখি, কারণ ওদের ইমোশনসগুলো খুবই ভালনারেবল হয়। টিনেজ সময় অনেক কিছু মানুষ না বুঝে অনেক জায়গায় পা বাড়িয়ে ফেলে। সেইখানে একটা মেয়ে যে একটা হতদরিদ্র পরিবার থেকে এসেছে, যার একটা কাজ প্রয়োজন, একটা সাহায্য প্রয়োজন, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও হয়তো এত স্ট্রং না যে তাকে মানুষের কুদৃষ্টি থেকে তারা সুরক্ষিত রাখতে পারবে, সেরকম একটা মেয়েকে আসলে এত কিশোরী বয়সে একটা প্রাইভেট পার্সোনাল রুমে নিয়ে মানে এই ধরনের কাজে লিপ্ত করা, যেই কাজটা একটা শিশু সুলভ কিশোরী নারীর প্রতি করার আসলে কোনো অধিকার কারোই নাই সমাজে, সেটা আমার কাছে খুবই আসলে লেগেছে। এবং সত্যি করে বলতে না, এটা আসলে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে কথা বলা না, মানে এই কাজটাই এতটা নোংরা। এবং একটি মেয়ে না, আমরা ভিডিওতে দেখেছি দুইটি মেয়ে, তো একজনকে তিনি দ্বিতীয় স্ত্রী বলছেন, আরেকজন কি তৃতীয় স্ত্রী, সেটাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না। এটা চিন্তা করে আমার অনেক খারাপ লাগে। সুন্দর মাইয়া এই বুড়া বেটার কাছে বিয়া দিতে, আমরা বিয়ার কামানছি, আর্মি দিয়া পুলিশ দিয়া কইছে আশা ভরসা আছে আমার মেয়ের লেখাপড়া কইরা ডাক্তার বানাবো। আগের তে লোকটা খুব ভালো, খুব ভালো, মানুষে বাকি নিলে দেয়, বাকি দেয়, মনটা খুব ভালো। এই যে দুর্ঘটনাটা কেমনে ঘটলো আমার মনে হয় না, বিশ্বাস করি না আমি কি কারণে দুর্ঘটনাটা, মেয়েটা নিয়ে দুর্ঘটনা ঘটলো, বুঝছেন। বাপটা খুবই ভালো, মাটাও ভালো, মেয়েটা খুব ভালো, খুব ভালো লোকটা। কেন যে ঘটনাটা ঘটছে, মাসুমের খালু হয়, হ্যাঁ কেমন খালু সেটা জানি না, খালু হইলে তার না দাদা হয়। এত ভাইরাল যে হয়েছে আল্লাহ জানে, সত্যি না মিথ্যা এখন আমি বিশ্বাস করি না। আমাদের তা বলতে পারি না বাবা কি আছে, কিন্তু বাপটা খুবই ভালো, মাটাও খুব ভালো, মেয়েটা খুব ভালো আছে। এই বাড়িতে 6 মাস 1 বছর একাই ছিল, বাড়িয়ালি রাখছে, খুবই ভালো আসলে। কি কারণে ঘটনাটা ঘটলো এই আল্লাহ কইতে পারে, ওদের উপরে আল্লাহ বেরাজি কেন হইল, ইমানদার মাইসের কপালে বেঈমান। হ্যাঁ কিছু দেখছে বাপে, এই জন্য বিয়া দিয়া দিছে। বাপে মায় না দেখলে তার বিয়া দেয় না, কিছু ঘটনা ঘটছে, কিছু ঘটছে, কিছু ঘটছে, এই জন্য হয়তো বিয়ে দিয়ে দিছে, বুঝছেন। কেউ চায় না কে এত সুন্দর মাইয়া এই বুড়া বেটার কাছে বিয়া দিতে। আমরা বিয়ার কামানছি, আর্মি দিয়া পুলিশ দিয়া কইছে আশা ভরসা আছে আমার মেয়ের লেখাপড়া কইরা ডাক্তার বানাবো, আপনারা দোয়া কইরেন আমার মেয়েটারে। তো এই যে ঘটনাটা ঘটলো ওই আল্লাহ কইতে পারে ওদের মনের ভিতরে। আমি নিশ্চিত এই এমপি যদি বিএনপি অথবা আওয়ামী লীগের হইতো এবং তাও যদি মুক্তিযোদ্ধা হইতো, তাহলে তাকে নিয়ে এতটা মাতামাতি কখনোই হইতো না, এবং তার কোনো সাজা হইতো না, দল থেকেও বসে করা হইতো না। তার এমপি পদ যেমন আছে এমনি থাকতো, দলীয় পদ যেভাবে আছে সেভাবে থাকতো। কিন্তু জামাত ইসলাম একমাত্র দল যে দল অন্যায়ের সাথে বিন্দু পরিমাণ আপোষ করে না। সে একজন মুক্তিযোদ্ধা এবং সে একটা সংসদ সদস্য। এটা হওয়ার পরেও জামাত তার অনৈতিকতা খতিয়ে দেখে প্রমাণিত হওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করছে এবং তার এমপি চলে যাবে। বাংলাদেশে একমাত্র জামাত ইসলামের সাথে বাংলাদেশের অন্য যতগুলো দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত, জমিয়ত সহ আরো যত দল আছে, কোন একটা দলের সাথে জামাতের সাথে বিন্দু পরিমাণ তুলনা চলে না। কারণ সব দল অন্যের সাথে আপোষ করে, সব দলের নেতারা অন্যায় করলে কর্মীরা তার প্রতিবাদ করে না, তার বিরুদ্ধে দাঁড়ায় না। সব দলের কর্মীরা অন্যায় করলে নেতারা সেটা সাপোর্ট করে, সেটা গোপন করে। গাজী নজরুল অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে দিনের পর দিন
রিসোর্টে যায়, হোটেলে যায়। মামুনুল সাহেবরা দিনের পর দিন বড় স্ত্রী, ছোট স্ত্রী, 3 নাম্বার স্ত্রী, 4 নাম্বার স্ত্রী এসব নিয়ে মেতে ওঠে। সেই সাথে আমির হামজা যে কি করছে আমরা তো কোনো খবরই জানি না। আমির হামজার খবর নেওয়ার জন্য আমি ডিজিএফআই, এনএসআই, এসবি সহ গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ জানাবো, দয়া করে তার পিছুটি লাগেন না। তার পিছুটি লাগা দরকার। ওনার স্ত্রী কয়জন, ওনার রক্ষিতা কয়জন? যদি রক্ষিতা না থেকে থাকে তাহলে একটা পুরুষ ওয়াজের মঞ্চে বসে কিভাবে বলে সুবহানাল্লাহ বলেন অমুকের দিকে তাকিয়ে, তাকে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী করে দেওয়া হয়েছে। ভাইরে, ওই লোকের কাছ থেকে, এই আমির হামজার কাছ থেকে আমি প্রথম শুনেছি রাশমিকার নাম। জীবনে তার ছবিও দেখি নাই, নামও শুনি নাই, সময় নাই ভাই। একজন সচেতন নাগরিক হিসেবে লেখালেখি করি, জনগণের পক্ষে কথা বলি, রাজপথে থাকি, এগুলো করতে করতে নিজের বেলনা বেলতে বেলতে দিন শেষ। রাশমিকা মান্দানের সৌন্দর্য দেখবার সময় আমরা পাই না, কিন্তু আমির হামজারা পায়। সেই আমির হামজাদের পেট বাড়ার পাশাপাশি বেড়েছে জৈবিক চাহিদা। ধর্মটাকে নিয়ে যারা ব্যবসা করছে তারা আমার মায়ের রান্না, আপনার মায়ের রান্না, আমার বোনের রান্না, আমার স্ত্রীর রান্না খেয়ে পেটের ভুঁড়িটা বড় করে, সেই সাথে তারা আরো একটা জিনিস বাড়ায়। আর সেই জিনিসের কারণেই, অথচ আল্লাহ রাসূল বলেছেন রোজা রাখো, আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখো, আর এরা রোজা তো দূরের কথা, 4 বার খায়, 5 বার খায়, পারলে 10 বার খায়, ইভেন সবচেয়ে বেশি খায় মধু। জানেন তো মধুতে কি হয়? এই আমির হামজাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। নতুন ধারার রাজনীতিক হিসেবে আমরা বলতে চাই, আমির হামজারা বাংলাদেশে ধর্মটাকে শুধু ব্যবসার জায়গায় রাখেনি, ধর্মটাকে ব্যবহার করছে তারা আমার মাকে ধর্ষণ করবার জন্য, আমার বোনকে ধর্ষণ করবার জন্য, আমার সন্তানকে ধর্ষণ করবার জন্য, আমার ছেলে সন্তানটাকে বলাৎকারের মাধ্যমে পায়ুযোদ্ধা বানাবার জন্য। এবং আমরা মনে করি এদেরকে প্রতিহত করবার একটা সময় আপনাদের কাছে এসেছে, আমাদের কাছে এসেছে, যারা সত্যিকার অর্থেই ধর্মটাকে ধারণ করতে চাই। ভাই, আবু জাহেলের নাম আপনারা জেনেছেন সবাই। আসুন আমরা আবু জাহেলের অনুসারী আমির হামজা বলেন, মামুনুল বলেন, ডাক্তার শফিক বলেন, এদের বাড়িগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে পায়খানা বানানোর ব্যবস্থা করি। মল ত্যাগের জায়গা না বানালে, আবু জাহেলের বাড়ি যেভাবে মল ত্যাগের জায়গা করা হয়েছে, আমাদের এখন সময় এসেছে এদের বাড়িগুলোকে মল ত্যাগের জায়গা করবার জন্য। তা না হলে আপনি, আমরা কিন্তু আগামী দিনগুলোতে আবারও এইরকম ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন এবং 5ই আগস্টের ঘটনা দেখতে পারবো। ভাই, 5ই আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারাই তো ধর্ষক। লাগাতে চায়, মনে নেই আপনাদের? লাগাতে চায়। কই নতুন ধারার কোনো নেতাকর্মী? আমরা গত 13 বছর রাজনীতি করছি, কই কোনোদিন তো আমাদের নেতারা কোনোদিন বলতে পারেনি যে মেহেদী ভাই আমাদের দিকে বাঁকা নজরে তাকিয়েছে। আমরা বোন মনে করি, আমরা মা মনে করি। আমাদের মহাসচিব, তিনি আমাদের মায়ের মতো। আমরা একসাথে এক কাতারে দাঁড়িয়ে ঝাড়ু মিছিল করি জামাতের বিরুদ্ধে, জুতা মিছিল করি জামাতের বিরুদ্ধে, জুলাই জঙ্গিদের বিরুদ্ধে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। প্রত্যেকটি দল বা প্রত্যেকটি ধর্মেই এরকম খারাপ মানুষ রয়েছে। খারাপ মানুষ প্রত্যেকটি দলেই থাকে। আমাদের উচিত খারাপটাকে বর্জন করা, খারাপ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, প্রত্যেকটি দলের মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে খারাপ কাজকে বয়কট করা। কিন্তু আমাদের সমাজে একটি মরণ ব্যাধি রয়েছে। সেই ব্যাধিটা কি জানেন? সেই ব্যাধিটা হলো, আমার দলের মানুষ যদি কোনো কুকর্ম করে আমরা সেটার বিরুদ্ধে কথা বলি না, আমরা সেটার বিরুদ্ধে আরো উল্টো দালালি করার চেষ্টা করি। কিন্তু আমাদের উচিত ছিল কঠিন থেকে কঠিন ভাবে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু আমরা নিজের দলের লোক বলে আমরা সেটার দালালি করার চেষ্টা করি। এই ধরনের আচরণ কোনো মানুষের কাজ নয়। তো দর্শক, যাই হোক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।